Today we will complete the chapter Law of Employment. Law of Employment mainly emphasis on Labor Act 2006. We have already go through the Labor Act 2006 at a nutshell. Previously, we have discussed about the employment relationship. Employment relationship arises when one person supplies skill and labor to another in return for payment. Then employment relationship may be fixed term, indefinite period, or complete a particular job. Employment relationship দুই প্রকার হতে পারে, এমপ্লয়ি হতে পারে, আবার কন্ট্রাক্টর হতে পারে। এমপ্লয়ি এন্ড কন্ট্রাক্টর। এমপ্লয়ি কি তারা স্যালারি পাচ্ছেন, আওয়ারলি, কমিশন পে, হ্যাঁ, এক্সেট্রা এক্সেট্রা, তো কম্বিনেশনে বাইরে থেকে, এগুলো আমরা আগে আলোচনা করছি, আমরা ডিসকাস করব না। তারপর আমরা বলছি কন্ট্রাক্টর কি, কন্ট্রাক্টর তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, তাদের ক্ষেত্রে কোনো খুব বেশি কন্ট্রোল থাকে না কোম্পানি, তারা কিভাবে কাজ করবে এটা তাদের ব্যাপার, নির্দিষ্ট সময়ের পরে তাদের কাজ শেষ করে দেয়। তারপর কন্ট্রাক্টরের ক্ষেত্রে তাদের ইনকাম ট্যাক্সের উইথহোল্ডিং এর কোনো সুযোগ থাকে না। কন্ট্রাক্টরদের ক্ষেত্রে লেবার ল যেটা আমরা লেবার অ্যাক্ট 2006 যেটা আলোচনা করছি সেটা অ্যাপ্লিকেবল হয় না। দেন আমরা টার্মস অফ এমপ্লয়মেন্ট বলছি, যখন এমপ্লয়মেন্ট রিলেশনশিপ ক্রিয়েট হয়, একটা কন্ট্রাক্ট ক্রিয়েট হয়, কন্ট্রাক্ট কিছু টার্মস থাকে, ঠিক এমপ্লয়মেন্ট রিলেশনশিপ যেহেতু একটা কন্ট্রাক্ট, সেখানে একটা টার্মস কন্ডিশন থাকে। টার্মস কন্ডিশন কি, টার্মস অফ এমপ্লয়মেন্ট মানে হচ্ছে এমপ্লয়ারদের রাইটস এবং ডিউটি কি সেটা ডিটেইল বলা। এমপ্লয়মেন্টের তাদের রাইটস এবং ডিউটিস কি এভরি পারসন অফ এভরি এমপ্লয়ি এন্ড এমপ্লয়ার, তাদের রাইটস কি ডিউটি কি সেগুলো স্পেশালি বলে দেওয়া। সেটা এক্সপ্রেস হতে পারে অথবা ওরাল হতে পারে। এক্সপ্রেস হতে পারে অথবা ইমপ্লাইড হতে পারে। এক্সপ্রেস দুইভাবে হতে পারে, ওরাল হতে পারে অথবা রিটেন হতে পারে। টার্মস অফ এমপ্লয়মেন্টে মেইনলি যেগুলা উল্লেখ করা থাকে, তার ওয়াইজেস কত হবে, আওয়ার্স অফ ওয়ার্ক কি হবে, তার ফাইন্যান্সিয়াল বেনিফিট কি আছে, এটসেট্রা এটসেট্রা। দেন আমরা ওয়াইজেস নিয়ে আলোচনা করেছি। ওয়াইজেস কি, ওয়াইজেস বিপক্ষের মানে একটা এগ্রিমেন্টের ভিতরে ওয়াইজেস করা হতে থাকবে এবং ওয়াইজেস কত ফিক্স থাকবে। যদি ফিক্স না থাকে তাহলে তাদেরকে রিজনেবল ওয়াইজেস পে করতে হবে। আদার ডিউটিস এমপ্লয়ারের, আমরা বলছি যে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এমপ্লয়মেন্টের যে টার্মস অফ এমপ্লয়মেন্ট এক্সপ্রেস টার্মস আছে, তারপর কিছু ইমপ্লয়েড টার্মস আছে। সেই ইমপ্লয়েড টার্মস গুলো হচ্ছে এমপ্লয়ারের ডিউটি বলা হচ্ছে এখানে, এমপ্লয়ারের অব্লিগেশন, এমপ্লয়ারের কমন অব্লিগেশন, সেগুলা হচ্ছে যেমন লেবার অ্যাক্ট অনুযায়ী সেই অনুযায়ী হতে পারে। ওই ইন্ডাস্ট্রি যে সেই ইন্ডাস্ট্রি রিলেটেড যে ল আছে, যেমন বেকিং ইন্ডাস্ট্রি হলে বেন কোম্পানি আইন অনুযায়ী তার কি অব্লিগেশন আছে, এরকম এক্সেট্রা এক্সেট্রা হচ্ছে তার ইমপ্লয়েড অব্লিগেশন, ইমপ্লয়েড ডিউটি। যেমন এমপ্লয়ারের একটা ইমপ্লয়েড ডিউটি হচ্ছে এমপ্লয়ীদেরকে সেফ সিস্টেম অফ ওয়ার্ক দিতে হবে, সেফ সিস্টেম অফ ওয়ার্ক, এবং যত সেফটি যে প্রভিশন আছে সেই সেফটি প্রভিশন গুলা স্ট্যাচুটরি সেফটি প্রভিশন কমপ্লাই করতে হবে। যদি কমপ্লাই না করে, এর জন্য যদি কোনো অ্যাক্সিডেন্ট অথবা অন্য কোনো কিছু হয়, তাহলে সেক্ষেত্রে ক্রিমিনাল লাইবিলিটি অ্যাজ ওয়েল এজ সিভিল লাইবিলিটিতে সে কনভিক্টেড হবে। তারপর এমপ্লয়ি কিছু এমপ্লয়েড ডিউটি আছে। এমপ্লয়ি যে এক্সপ্রেস যে ডিউটি থাকবে, এক্সপ্রেস যে টার্মস থাকবে, সেই টার্মস অফ এমপ্লয়মেন্ট ছাড়াও এমপ্লয়ি কিছু ইমপ্লয়েড ডিউটিতে পালন করতে হয়। যেমন
তার যে দায়িত্ব আছে সেই দায়িত্বটার আউটসাইড অফ দ্য ডিফাইন্ড প্যারামিটার, তাকে যেটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট প্যারামিটারের বাইরেও সে কি করতে হবে, কিছু কাজ করতে হবে। সে কোনো কনফিডেন্সিয়াল প্রসেস ডিসক্লোজ করতে পারবে না, ভ্যালিডিটি গুড ফেথ অনুযায়ী সে কাজটা করতে হবে। তারপর তার স্কিল এবং কেয়ার থাকতে হবে কাজের ক্ষেত্রে, এবং এমপ্লয়ার তাকে যা যা ইনস্ট্রাকশন দিব সবকিছু তার ফলো করতে হবে যদি সেগুলা যৌক্তিক এবং আইনসম্মত। এই ছিল এমপ্লয় ডিউটি। দেন আমরা আলোচনা করেছি টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট। আমরা গত ক্লাসেও আবার খুব ডিটেলস আমরা আলোচনা করেছি। টার্মিনেশন বিভিন্ন প্রকার হতে পারে, এমপ্লয়ের সাথে হতে পারে, এমপ্লয়ির সাথে হতে পারে, আপনার কন্ট্রাক্ট পিরিয়ড শেষ হয়ে যেতে পারে, তারপর যে কাজের জন্য আপনার এমপ্লয়মেন্টের বলা হয়েছিল, কন্ট্রাক্ট করা হয়েছিল, সেই কাজটা আপনি সাধন করে দিতে ফেলতে পারেন, এক্সেট্রা এক্সেট্রা ওইতে টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট। দেন টার্মিনেশন এমপ্লয়ারের সাইড থেকে টার্মিনেশন এমপ্লয়মেন্ট হচ্ছে 3 প্রকার: ডিসচার্জ, ডিসমিসাল, রিপ্লেসমেন্ট। এগুলো আমরা ডিটেলস আলোচনা করছি। ডিসচার্জ কি সেগুলো আমরা বলছি, ফিজিক্যাল আর মেন্টাল ইনক্যাপাসিটি, কন্টিনিউইং হেলথ, ডিসচার্জ সম্পর্কে প্রভিশন যেগুলো সেগুলো আমরা আলোচনা করছি, আমরা এক থেকে দেখছি। দেন টার্মিনেশন এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কি বেনিফিট পাবে সেই কথাগুলো এখানে বলা আছে, যে নোটিশ পিরিয়ড কত দিনে দিতে হবে সেটা এখানে বলা আছে। ডিসমিসাল ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে, এই টার্মিনেশনের ক্ষেত্রে এই কথাগুলা বলা আছে। 120 দিনের নোটিশ দিতে হবে, সে যদি মান্থলি রেটে অর্থাৎ থাকে 28 থেকে 60 ডেজ হবে পার্মানেন্ট এমপ্লয়ার ওয়ার্কারের ক্ষেত্রে। আবার অন্যদের ক্ষেত্রে হচ্ছে যারা টেম্পোরারি তাদের 30 দিনের একটা নোটিশ দিতে হবে, আর 14 দিনের নোটিশ দিতে হবে। এই কথাগুলা টার্মিনেশন এমপ্লয়মেন্টে বলা আছে। ওখানে ওয়ার্কার যদি টার্মিনেশন দেয় তাহলে তার কি প্রভিশন, সেই কতদিন আগে নোটিশ দিবে, কিভাবে দিবে, সেই কথাগুলো এখানে বলা আছে। আমরা বলছি নোটিশ এন্ড ডিসমিসাল। আপনি ডিসমিস করতে হলে তাদেরকে নোটিশ দিতে হয়। ডিসমিস কেন করা হয়? ভাইলেশন অফ ডিউ টু মিসকন্ডাক্ট, ডিউ টু মিসকন্ডাক্ট, ডিসমিসাল ফর ডিসমিসাল ডিউ টু মিসকন্ডাক্ট। মিসকন্ডাক্ট যদি করে থাকে সেই ক্ষেত্রে তাকে ডিসমিস করা হবে। সেই মিসকন্ডাক্টে যদি করে তাহলে তাকে কি করতে হবে, নোটিশ দিতে হবে। নোটিশ দিতে হবে, সে নোটিশ যদি যথাযথভাবে তাকে দিতে হবে। যদি নোটিশ এর মাধ্যমে টার্মিনেট করে তাহলে সেটাকে আমরা বলছি ডিসমিস করে, তাহলে সেটাকে আমরা বলবো যে লফুল ডিসমিসাল। আর যদি যথাযথ নোটিশ পিরিয়ড না দিয়ে তাকে সেই যে পন্থায় তাকে নোটিশ দিতে হবে, যে পন্থায় তাকে ডিসমিস করতে হবে, সে পন্থা যদি ফলো না করা হয় তাহলে তাকে বলা হবে রংফুল ডিসমিসাল। দেন আরেকটা ডিসমিসাল হচ্ছে আনফেয়ার ডিসমিসাল। যেমন তাকে কন্ট্রাক্ট পিরিয়ড রিনিউ না করার উদ্দেশ্য নিয়ে তাকে করতে পারবে না, এই জন্য তাকে ডিসমিস করে দিচ্ছে, হ্যাঁ, অথবা তাকে অন্য কোনো মিসকন্ডাক্টের প্রেশার দিয়ে তাকে এখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, এরকম যদি কোনো হয়ে থাকে, অ্যাকচুয়ালি সে মিসকন্ডাক্ট করে নাই, সেই ক্ষেত্রে যদি তাকে ডিসমিস করা হয়, এরকম ডিসমিসকে বলা হচ্ছে আনফেয়ার ডিসমিসাল। আনফেয়ার ডিসমিসাল, আনফেয়ার ডিসমিসাল কোনগুলা? all other reasons are presumed unfair unless the all other reasons are presumed unfair unless the employer can prove otherwise. employer যদি সে যে ডিসমিস করছে, মিসকন্ডাক্ট করলো, সেটা যদি প্রুভ করতে না পারে তাহলে যত প্রকার ডিসমিসাল আছে সবগুলোকে আনফেয়ার ডিসমিসাল হিসেবে ট্রিট করা হবে। Two requirements must be satisfied. First, the employer must show the principal reason falls within one of 5 categories. প্রিন্সিপাল আপনার এমপ্লয়ার নিচের এই 5টা ক্যাটাগরিতে তাকে ডিসমিস করছে, সেই কথাগুলা তার প্রুভ করতে হবে। এমপ্লয়ি ওয়াজ ইনক্যাপেবল অফ ডুইং দ্য ওয়ার্ক থ্রু ল্যাক অফ স্কিল, তার স্কিল নাই, স্কিলের অভাবে সে কাজ করতে পারে না, ইলনেস, ল্যাক অফ কোয়ালিফিকেশন এন্ড সো অন এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু এই ক্ষেত্রে এইগুলা সে দাঁড় করাতে চায়। মিসকন্ডাক্ট করলো, জেনুইন রিডান্ডেন্সি,
তার এখানে রিডান্ডেন্সি, অ্যাকচুয়ালি রিডান্ডেন্সি হলো, হ্যাঁ, কন্ট্রাভেনশন অফ দ্য স্ট্যাটিউট, সে রাষ্ট্রের কোনো কিছুর অপোজিটে কাজ করছে, তা আমাদের সাবস্টেন্সিয়াল রিজন। এই এই কাজগুলো যদি এমপ্লয়ি যদি প্রুভ না করতে পারে, তাহলে তাকে বলা হবে অবশ্যই সেগুলো আনফেয়ার ডিসক্রিপশন। এই এই স্লাইডগুলা, এই পয়েন্টগুলো আমরা গত 3টা লেকচারে আমরা ডিটেলস আলোচনা করছি। এর ভিতরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আমরা এখানে কিছু সময় দিতে পারি, নতুবা আমি সামনে পড়াবো। স্যার স্লাইডগুলো কি স্যার পিডিএফ আকারে বা ওয়ার্ড আকারে কোথাও আসছে স্যার? সব আছে, সব আছে। কিন্তু এটা তো পাই নাই, আমরা কন্ট্রাক্টটা পাইছি, বাট এটা স্যার গতকালকের যে স্লাইডটা ছিল ওটা পেয়েছি, কিন্তু মানে বিগত দিনেরটা আমরা একটাও পাই নাই স্যার। সব পাইছেন, সব পাইছেন, সব অফিস থেকে দেওয়া হয় আপনাদেরকে, মেইল করা হয়েছে। স্যার অফিস থেকে না, মেল স্যার। করা হয় নাই, মানে অফিস থেকে আমাদেরকে যেগুলো একটা বড় ভাই শেয়ার করেছিল, আপনি যে আমাদের পড়াচ্ছেন স্যার, এগুলো তো হ্যাঁ। মার্ক করা, মানে হ্যাঁ। মার্ক করা গুলো আমরা স্যার ওই যে আমি গতকাল আপনি আমাকে মেল করেছেন, আমি ফেসবুকে 2টা গ্রুপে প্লাস হোয়াটসঅ্যাপে পোস্ট করে দিয়েছি। এটা এখন হ্যাঁ, স্যার mark আমাদের করাটা। প্রিভিয়াস স্যার ক্লাস যেগুলো, ওইগুলো হুম। স্যার যেগুলো নিয়েছেন, ওইগুলো যদি আমাদেরকে স্যার দিতেন, আমাকে আমি সেম পোস্ট করে দিলে সবাই পেতো স্যার। প্রিভিয়াস গুলো তো মার্ক করাগুলো আমার দেওয়া হয়েছে, আপনারা তো প্রিভিয়াস গুলো স্যার পাইছেন। প্রিভিয়াস গুলো দেওয়া হয়েছে, তখন- যাদেরকে স্যার ইন্ডিভিজুয়ালি দেওয়া হয়েছে, তারা কারো কাছে শেয়ার করে নাই, মানে নিজের কাছে রেখে শেয়ার তো দিয়েছে। করছে, এই নিয়ে তো আমাদের সাথে কথা হলো, আমরা তো ক্লাসে বলছি যে আপনারা পাইছেন প্রিভিয়াস গুলো। স্যার আমি পাই নাই স্যার। স্যার ঠিক আছে, অনেকেই স্যার তারপর পায় নাই। আপনাদের আমি দিতে তো আমার সমস্যা নাই, আমি দিতে তো পারবোই, অসুবিধা জি নেই। স্যার, আমাকে দিলে আমি পোস্ট করে দিলে সবাই পাবে স্যার। আমাদের 2টা ঠিক ফেসবুক গ্রুপ প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিয়েছি গতবার। ঠিক আছে, ঠিক আছে, আমি দিয়ে দিব। আজকে স্যার একটা পিডিএফ অথবা ওয়ার্ড আকারে থাকলে দিলে ভালো হতো। এগুলো পিডিএফ ওয়ার্ড আকারে যেটা আছে, ওয়ার্ড আকারে যেটা আমার একটা শীট আছে, ওই শীটটা আপনাদেরকে দেওয়া হয়েছে। যেগুলা অফিস থেকে দেওয়া হয়েছে সেগুলো আমি ডুপ্লিকেসি দিব না, ঠিক আছে? আমরা অফিসে আমি যেগুলো জমা দিচ্ছি সেগুলো তারা দিয়ে দিছে, তাদেরকে দায়িত্ব, তারা কিন্তু অবহেলা করে না, তারা দিয়ে দিচ্ছে। এখন আপনি দেখা গেছে যে আপনি হয়তো ওই মেল খুলেন নাই, আপনি ওই ক্লাস করেন নাই, এই জন্য আপনি পান না। কিন্তু আপনি মেল খুলতে হবে, দেখতে হবে, তাহলেই পাবেন। না স্যার আমি তো আইসে থেকে স্যার মেল মানে ইয়ার মেল সে পাই না। মেল আমি প্রতিদিন চেক করি স্যার। আচ্ছা, ক্লাসের মেল ঠিকই পাচ্ছে কিন্তু স্যার কোনো মেলের সাথেই আপনার র মেটেরিয়াল গুলা ওরা প্রোভাইড না স্যার র না, মেটেরিয়াল না, স্যার। না স্যার মোবাইলে পাওয়া যাচ্ছে না স্যার। পাওয়া যাচ্ছে না স্যার, কোনো ক্লাসেরই স্যার পাওয়া যায় না স্যার। স্যার আপনি স্যার একটা ফোল্ডার করে দিয়ে দেন স্যার আমাদের কাউকে, যে অনেক ভাই আছে, ওনাকে উনি যদি দেয় তাহলে উনি যদি আপলোড করে দিলে ভালো হয় স্যার। ঠিক আছে, দিব, সমস্যা নাই। এখন এর ভিতরে আপনার জানার কিছু আছে কিনা, পড়াশোনা সেটা বলেন। এগুলা আমরা ওই এক থেকে নেওয়া, আমাদেরকে যে একটা দিলাম, হাইলাইটেড পয়েন্ট বলেন অথবা পিডিএফ পয়েন্ট বলেন, যেভাবে বলেন, ওই ল থেকে দেওয়া, এগুলা এক থেকে দেওয়া। স্যার আপনার আমরা স্লাইড first গুলো অনেক গোছানো স্যার, এগুলো যদি স্যার আমরা পাই আমাদের স্যার পড়তে স্যার অনেক সহজ হবে স্যার। সুবিধা নাই, করতে সহজ হলে পাবেন, আর আপনাদের জন্য তো করা হয়েছে, পাবেন, সমস্যা নেই। জি স্যার, থ্যাংক ইউ কিন্তু স্যার। সবাই পাইছেন, আপনারা না পাওয়া তো কথা না। ঠিক আছে, তাহলে এর ভিতরে কি আপনাদের আর কোনো কোশ্চেন নাই নাকি? আমরা এগুলো যা আলোচনা করছি একটা পাওয়ার পয়েন্ট দেখতেছি। স্যার দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা গত লেকচারে আমরা রিট্রেসমেন্ট নিয়ে আমরা কথা বলছি। রিট্রেসমেন্টের সেকশনে কি বলছে? অ্যাকর্ডিং টু সেকশন 20 অফ বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006, বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006 এর রিট্রেসমেন্টের কথা বলছে। ওয়ার্কার এমপ্লয়েড ইন এন এস্টাবলিশমেন্ট মে বি রিট্রেন্সড ফ্রম সার্ভিস অন দ্য গ্রাউন্ড অফ রিডান্ডেন্সি। একটা এমপ্লয়কে তার রিডান্ডেন্সি ধরুন তাকে কি করা যাবে? রিট্রেন্স করা যাবে। No worker who has been in continuous service for not less than 1 year under an employer shall be retrenched by the employer unless the worker has been given 1 month's notice in writing, indicating the reasons for retrenchment, or the worker has been paid in lieu of such notice wages for the period of notice. 1 মাসের নোটিশ দিতে হবে
এবং কেন তাকে রিটেন করা হচ্ছে সে কারণ উল্লেখ করে তাকে নোটিশ দিতে হবে। যদি 1 মাসের নোটিশ দিতে ব্যর্থ হয় তাহলে সে পরিমাণ মজুরি তাকে দিয়ে দিতে হবে। No worker who has been in continuous service for not less than 1 year under an employee, আমরা যেটা বলছি সেটাই, এক কপি অফ দ্য নোটিশের একটা কপি চিফ ইন্সপেক্টর অথবা অন্য যে গভর্নমেন্টের যে অথরাইজ অফিসার অথবা কালেক্ট সিবিএ যেটা তা সেখানে আপনার দিতে হবে। He has been paid compensation which shall be equivalent to 30 days wages or gratuity for every completed years of service, even whichever is higher. তাকে 30 দিনের মজুরি, হ্যাঁ, অথবা গ্র্যাচুইটি প্রতি 1 বছরের জন্য 30 দিনের মজুরি অথবা গ্র্যাচুইটি যেটা বেশি হবে সে পরিমাণ অ্যামাউন্ট তাকে রিটার্ন করতে হলে দিয়ে দিতে হবে। Retention আবার বলছে notwithstanding anything contained in subsection 2 into details of worker under section 67, no notice as mentioned in subsection 2 shall be necessary, but the worker is to retain shall be paid 15 days wages in addition to the compensation or gratuity as the case may be in which the payable to him under subsection 2C. এগুলো ওই আবার সাবস্ক্রিপশন দিতে হবে, অর্থাৎ তাদেরকে যদি আপনি নোটিশ না দেন তাহলে তাকে রিটেন করতে পারবেন, সেক্ষেত্রে তাদেরকে এডিশনাল 15 ডেজের মজুরি দিয়ে দিতে হবে। Where any worker belonging to a particular category of workers is to be retained, the employer shall, in the absence of the agreement between him and the worker in his behalf, retain the worker who was the last person to be employed in this category. এখন রিটেন্স কাদেরকে করবেন সেই ক্ষেত্রে বলা আছে, আপনার যদি অন্য কোনো সমস্যা না থাকে কোনো পার্টিকুলার ক্যাটাগরি থেকে তাদেরকেই রিটেন্স করবেন, যারা আপনার এখানে লাস্টে জয়েন করছে তাদেরকে আগে রিটেন্স করবেন। তো এই হচ্ছে রিটেন্সমেন্ট রিলেটেড প্রভিশন। রিএমপ্লয়মেন্ট অফ রিটেন্স ওয়ার্কার, রিটেন্স ওয়ার্কারকে রিএমপ্লয়মেন্টের একটা প্রভিশন আছে, সেই প্রভিশনটা আমরা গত লেকচারে আমরা আলোচনা করছি। Where any number of workers are retained and the employer proposes to take into his employee any worker within a period of 1 year from the date of such retention, he shall give an opportunity to the retained worker belonging to the particular category concerned by sending a notice to their last known address to offer themselves for employment, and the retained worker who so offer themselves for the employment shall have the preference over the retained worker, each having priority according to the length of his service under the employer. The retained worker যদি আপনি রিএমপ্লয়মেন্ট করতে চান তাহলে তাকে একটা রিএমপ্লয়মেন্টের একটা সুযোগ দিতে হবে। যদি আপনার এখানে সেম ক্যাটাগরির লোক 1 বছরের ভিতর নিয়োগ দেন তাহলে রিটেন্স ওয়ার্কারদেরকে নিয়োগ দিতে হবে। সেই নিয়োগের জন্য তাদের যে লাস্ট যে অ্যাড্রেস আপনি জানেন সেই অ্যাড্রেস বরাবর তাদেরকে নোটিশ পাঠাতে হবে, তাদেরকে অফার করতে হবে এমপ্লয়মেন্টের জন্য। যদি তারা সেই এমপ্লয়মেন্ট অফার গ্রহণ করে সেই ক্ষেত্রে প্রায়োরিটি হচ্ছে যাদের আপনার প্রতিষ্ঠানে যাদের লেন্থ অফ সার্ভিস বেশি তাদেরকে আগে প্রায়োরিটি সহকারে আপনার এখানে ইমপ্লয়মেন্ট করতে হবে। হেলথ এন্ড হাইজিন সেফটি রিলেটেড লেজিসলেশন, সেগুলো আমরা বলছি যে এখান থেকে আমরা বাংলা লেবার অ্যাক্ট 2006 থেকে আমরা পড়বো। এমপ্লয়ার have legal responsibilities under each health and safety regulation. Health and safety responsibilities for employers are set out in a number of regulations. There are general duties and responsibilities detailed in the main health and safety legislation. Then there are the more specific duties in regulations that only apply to certain hazards and situations. Employers have the health and safety responsibilities under common law. We owe each other reasonable care, and if we fail to fulfill the requirement, we may be guilty of negligence. তাহলে এমপ্লয়ারের কাজ হচ্ছে হেলথ এন্ড সেফটি এই জিনিসটা এনশিওর করা, এবং আমাদের
যারা ওয়ার্কার তারাও কি করতে হবে, সবাই মিলে সেটা রিজনেবল কেয়ার থাকতে হবে, যেন যেন তাদের যে রেসপন্সিবিলিটি কমন লতে আছে, এমপ্লয়ারের কমন ল, সেগুলো সে মানতে হবে, এবং এই এমপ্লয়িরাও সেটা রিজনেবল কেয়ার হতে হবে এই ক্ষেত্রে। হ্যাঁ, নতুবা এমপ্লয়ার কি হবে, গিল্টি অফ নেগলিজেন্সের জন্য সে দায়ী হবে। রিজনেবল কেয়ার রেসপন্সিবিলিটি ফর এমপ্লয়ার, কিন্তু রিজনেবল কেয়ার রেসপন্সিবিলিটি এমপ্লয়ারের কি এখানে কি কি থাকবে, যৌক্তিক যে রেসপন্সিবিলিটি তার দায়িত্ব এমপ্লয়ারের, সেগুলো কি? এগুলো হচ্ছে আপনার ফ্যাক্টরি বা আপনার যে এস্টাবলিশমেন্ট, সেখানে প্রিভেন্টিং ডেথ, মৃত্যু প্রতিহত করতে হবে, মৃত্যু যেন না হয় আপনার এস্টাবলিশমেন্টের জন্য। প্রিভেন্টিং ইনজুরি, preventing diseases and ill health, providing a safe place of work, ensuring safe access and egress, providing safe systems of work, providing and maintain safe plant and equipment, ensuring the health, safety and welfare of employees and others who may be affected by the work. তাহলে রিজনেবল রেসপন্সিবিলিটি গুলো কি কি এমপ্লয়ারের? পরেন আবার পরেন একজন, রিজনেবল কেয়ার রেসপন্সিবিলিটি ফর এমপ্লয়ারের ক্ষেত্রে তাদের যৌক্তিক কি দায়িত্ব রয়েছে, এমপ্লয়ারের যৌক্তিক দায়িত্বগুলো কি আর ভিতরে কি কি থাকতে পারে? preventing deaths, preventing injuries, preventing diseases and ill health, providing a safe place of work, ensuring safe access and egress, providing safe system of work, providing and maintaining safe plant and equipment, ensuring the health, safety and welfare of employees and others who may be affected by the work. Thank you. তাহলে আমাদের এমপ্লয়ারের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে তার ডেথ প্রিভেন্ট করতে হবে, ইনজুরি প্রিভেন্ট করতে হবে, বিভিন্ন রোগ এবং স্বাস্থ্য, খারাপ স্বাস্থ্য প্রিভেন্ট করতে হবে। তারপর তাকে একটা সেফ সিস্টেম অফ ওয়ার্ক দিতে হবে, সেখানে সেফলি অ্যাক্সেস এবং বের হওয়ার নিশ্চয়তা দিতে হবে, সেখানে সেফ সিস্টেম অফ ওয়ার্কের ব্যবস্থা করতে হবে, সেফ প্লান্ট এন্ড ইকুইপমেন্টের প্রোভাইড করতে হবে, সেগুলো মেনটেন করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে সর্বোপরি যেটা, সেটা হচ্ছে হেলথ নিশ্চিত করতে হবে, স্বাস্থ্য, সেফটি, ওয়েলফেয়ার এমপ্লয়ীদের, এগুলা নিশ্চিত করতে হবে। যেন তারা এমনভাবে নিশ্চিত করবে যেন তারা কোনো এফেক্টেড কাজ করতে গিয়ে যেন কোনো এফেক্টেড না। এই হচ্ছে হেলথ এন্ড সেফটি লেজিসলেশন ফর এমপ্লয়ার। আমরা বলছি লাইবিলিটি, যখন কোনো ইনজুরি অথবা কোনো ডেথ হয়, সেখানে দুই প্রকার লাইবিলিটি আছে। আমরা একটা চ্যাপ্টার পড়ছি সিভিল লাইবিলিটি, ক্রিমিনাল লাইবিলিটি। তাহলে সিভিল লাইবিলিটি ফর অকুপেশনাল ইনজুরিতে যদি পড়ে, তার যদি নেগলিজেন্সের জন্য না হয়ে থাকে তাহলে সেটা সিভিল লাইবিলিটিতে পড়তে পারে। আবার নেগলিজেন্সের জন্য সে যদি কোনো এফেক্টেড হয়, সেটা কিন্তু সে ক্রিমিনাল লাইবিলিটিতেও এমপ্লয়ের বিরুদ্ধে মামলা করতে পারে, সিউ করতে পারে। In addition to any criminal liability for safety breaches, মানে সেফটি ব্রিচের ব্রিচ করছেন ভঙ্গর জন্য ক্রিমিনাল লাইবিলিটির পাশাপাশি, ক্রিমিনাল লাইবিলিটির অতিরিক্ত, the employer must initially pay statutory sick pay to worker absent through injury caused by breach. ক্রিমিনাল লাইবিলিটির অতিরিক্ত তাকে প্রথমেই সিভিল লাইবিলিটির জন্য তাকে কি করতে হবে, sick pay দিতে হবে ওয়ার্কারকে। He or she may be obliged to pay compensation following a common law claim for breach of an implied terms of the contract of employment. Claims can also be for the torts of negligence or breach of statutory duty. Claims
কেন করতে আরো করতে পারে, যেটা হচ্ছে টর্চ অফ নেগলিজেন্স, এমপ্লয়ার যেখানে নেগলিজেন্সি দেখিয়েছিল, অ্যান্ড ব্রিচ অফ স্ট্যাটিউটরি ডিউটি, যে তার যে নৈতিক বা তার যে বাধ্যবাধকতা যে দায়িত্ব, সেই দায়িত্বটা সে ব্রিচ করছে। The possibility of a recourse of civil action in respect of the consequence of occupational accident and disease is far from general. মানে সিভিল অ্যাকশন গুলা যে রিকোর্স করা হয় অকুপেশনাল অ্যাক্সিডেন্ট এবং ডিজিজের ক্ষেত্রে, হ্যাঁ, সাধারণ যে সিভিল অ্যাকশন তার চেয়ে অনেক অনেক গুণ মানে ডিফারেন্ট, অনেক অনেক গুণ পার্থক্য থাকে, অর্থাৎ এটা খুব দ্রুত করা হবে এবং খুব কার্যকর ভাবে করা হবে। Claims for breach of contract or negligence are based on the principles outlined earlier. It is well established that an employer owes a duty of care to his employees in three respects. তাহলে এটা একজন বলেন সিভিল লাইবিলিটি অকুপেশনাল ইনজুরি বলতে কি ক্ষেত্রে কি বলা হচ্ছে? পড়েন সিভিল লাইবিলিটি ফর অকুপেশনাল ইনজুরি, লেখা কি বড় করে দিব নাকি? স্যার বোঝা যাচ্ছে তো লেখা। হ্যাঁ, বলেন একদম পড়েন। In addition to any criminal liability for safety breach, the employer must initially pay statutory sick pay to worker absent through injury caused by breach. Later, he or she may be obliged to pay compensation following a common law claim for breach of an implied term in the contract of employment. Claims can also be for the torts of negligence or breach of statutory duty. সবাই ক্লিয়ার এতটুকু? ক্রিমিনাল লাইবিলিটি অতিরিক্ত ক্রিমিনাল লাইবিলিটি তো আপনার তার যদি সেফটি ব্রিচের জন্য সে পড়বেই, সাথে এমপ্লয়ার প্রথমেই যেটা তাকে দিতে হবে, সে তার অ্যাবসেন্টের জন্য তার সিক পে যেগুলা, যে 1 মাস অসুস্থ, 2 মাস, 6 মাস অসুস্থ, সেই 6 মাসের বেতন তাকে দিতে হবে, তার কারণ সেটা এমপ্লয়ার ব্রিচ করছে। তারপরে তার বিরুদ্ধে যে কম্পেনসেশন আসবে, ক্লেম আসবে, সেই ক্লেম সে পে করতে হবে। কেন ক্লেম আসবে? সে কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্টের যে টার্মস গুলা, সেই টার্মস গুলো ব্রিচ করছে। অথবা সে তার কাছে আরো ক্লেম করতে পারে, সে টর্ট অফ নেগলিজেন্স, আমরা পড়ছি টর্ট অফ নেগলিজেন্স কি, সে টর্ট অফ নেগলিজেন্সের মাধ্যমে করতে পারে, অথবা ব্রিচ অফ স্ট্যাটিউটরি ডিউটি করলো, সেই জন্য ক্লেম করতে পারে। হ্যাঁ, তারপর বলেন। The possibility of recourse to civil action in respect of the consequence of occupational accident and disease is far from general. জেনারেল যেগুলো তার চেয়ে অনেক বেশি মানে দূরত্ব থাকে, অর্থাৎ অনেক বেশি দ্রুত কাজ হয় আর কি, এটা বলা হয়। তারপরে পরে Claims for breach of contract or negligence are based on the principles outlined earlier. It is well established that an employer owes a duty of care to his employees in three respects. With regard to other staff, he must take care with their selection, give proper instruction and training, and dismiss those whose behavior is dangerous. ঠিক আছে, মানে এখানে বলা হচ্ছে যে আপনার শুধুমাত্র তার নেগলিজেন্স কেন হচ্ছে, কন্ট্রাক্ট অফ ব্রিচের নেগলিজেন্সের এখানে কাজ আছে, আউটলাইন আছে। যদি এমপ্লয়ি যদি কোনো কিছু করে, employer owes a duty of care to his employees in three respects. এমপ্লয়ি যে তার ডিউটি ব্রিচ করছে, সেইটা এমপ্লয়ার তার এগেইনস্টে কি করতে পারে, মামলা করতে পারে, যে না এটা আমার ডিউটি ব্রিচ হয় নাই। সে এমপ্লয়ি, সেই কেয়ার ছিল না, সে কেয়ার লেস ভাবে কাজ করে, সে এই সমস্যা পড়ছে।
সেক্ষেত্রে কোনটা, সেক্ষেত্রে এখানে তিনটা কন্ডিশন অনুযায়ী বলা হচ্ছে যে অন্যান্য স্টাফের মতো সে যতদূর কেয়ার করে নাই, হ্যাঁ, এবং সে প্রপার ইনস্ট্রাকশন, ট্রেনিং, ডিসমিস এগুলো সে ফলো করে নাই, যার জন্য তার যে আচরণটা সেটা ডেঞ্জারাস হয়। তারপর বললো কি হি মাস্ট বি কেয়ারফুল ইন প্রোভাইডিং এন্ড মেনটেনিং দ্য মেটেরিয়াল, মেশিনারি, আদার ইকুইপমেন্ট প্রোভাইডিং। সে অবশ্যই কেয়ার হতে হবে যে তারকে যে প্রোভাইড করা হয়, মেনটেন করা হয় মেটেরিয়াল, মেশিনারি, আদার ইকুইপমেন্ট। দেয়ার ইজ এ ডিউটি টু কম্বাইন স্টাফ এন্ড ইকুইপমেন্ট into a reasonable safe system of working. তাদের সেফ সিস্টেম অফ ওয়ার্কিং এ কাজ করাতে তার একটা কর্তব্যের ভিতরে পড়ে। এই ছিল মানে তিনটা কন্ডিশন, যে তিনটা কন্ডিশনের ক্ষেত্রে আপনার ব্রিচ অফ কন্ট্রাক্ট, ক্লেমস ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট অর নেগলিজেন্স আর বেসড অন দা প্রিন্সিপাল আউটলাইন আর্লিয়ার। এখানে এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে এই কথাগুলা, এই তিনটা কন্ডিশন আছে, সেই তিনটা কন্ডিশন গুলা তাকে ডিউটি অফ কেয়ার হিসাবে এখানে দাঁড় করাবে। দেন একটা বললো সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশন। কিন্তু আমরা ফ্যাক্টরি ওয়ার্কারের ক্ষেত্রে বলতেছি, গভর্নমেন্টও কিন্তু সোশ্যাল সিকিউরিটি নিয়ে অনেক কথাবার্তা বলে থাকে, এবং বর্তমানে আমাদের ইন্স্যুরেন্স যে কাভারেজ বিভিন্ন ক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটি এটাই মেনলি এমফাসিস করার চেষ্টা করছে। সোশ্যাল সিকিউরিটি কি, আপনি যখন মানে সবার জন্য, সমাজের সবার জন্য সিকিউরিটি, যেমন আপনার একজন ভিক্ষুক, তাকে কিভাবে গভর্নমেন্ট সরকার সিকিউরিটি দিবে, একজন সে যখন আনএমপ্লয়মেন্ট হয়ে যায় তখন তাকে কি সিকিউরিটি দিবে। কিন্তু আমরা এখানে যেটা বলবো, লেবার অ্যাক্টের ক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশন এগুলা কি হবে? মোর ইমিডিয়েট কম্পেনসেশন ফর এন ইনজুর্ড এমপ্লয়ি, more immediate compensation for an injured employee may be obtained through the social security scheme. Social security compensation is the compensation made to qualified, retired and disabled people. Then social security compensation টা কাদেরকে দিতে হবে? কম্পেনসেশনটা দেওয়া হয় যে রিটায়ার্ড হলো এবং সে কোয়ালিফাইড রিটায়ার্ড, মানে যথাযথভাবে রিটায়ার করলো, এবং এন্ড ডিসেবল পিপল, এবং ডিসেবল পিপলদেরকে এন্ড টু দেয়ার স্পাউস, এবং তাদের স্পাউস, চিলড্রেন, সার্ভাইভার যারা আছে তাদেরকে কি করতে হবে? সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশন দিতে হবে। যেমন আমাদের যে গভর্নমেন্টের যে পেনশন বলি, সেটা কিন্তু একটা সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশনের মতো। সে মারা যাবে, সে নিজে পাবে, ভোগ অবস্থায় পাবে যখন সে রিটায়ারমেন্টে থাকবে, তারপর তার ওয়াইফ পাবে, তার সার্ভাইভার চিলড্রেনরা পায়, তারপর তার সার্ভাইভার যারা আছে তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পায়। এটা হলো সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশনের মতো। In order to claim disablement benefit, an employee must prove that loss arose either personal injury caused by accident arising out of or in the course of employment or from a prescribed industrial disease. মানে এই ডিসেবলমেন্ট বেনিফিট পেতে হলে, সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশন মানে হচ্ছে ডিসেবলমেন্ট বেনিফিট কি অ্যাকচুয়ালি, সেটা পেতে হলে এমপ্লয়ি অবশ্যই প্রুভ করতে হবে যে সে তার যে লস হলো সেটা পার্সোনাল ইনজুরির জন্য হইলো, বাই অ্যাক্সিডেন্টের জন্য, অথবা ইন দ্য কোর্স অফ এমপ্লয়মেন্ট, তার এখানে চাকরি করার জন্য প্রেসক্রাইবড ইন্ডাস্ট্রিয়াল যে ডিজিজ হয়, সেই ইন্ডাস্ট্রিয়াল ডিজিজের জন্য সে এখন ডিসেবলমেন্ট হলো। এই কথা, এই জিনিসটা সে যদি এস্টাবলিশমেন্ট করতে পারে, তাহলে সে কি সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশন পাবে। Workers' compensation provides benefit to workers who are injured on the job or have a work-related illness. ওয়ার্কারদের কম্পেনসেশন প্রোভাইড করবে, তবে ওয়ার্কারদের বেনিফিট দেওয়া যারা ইনজুর্ড হলো, হু আর ইনজুর্ড অন দ্য জব এন্ড হ্যাভ এ ওয়ার্ক রিলেটেড ইলনেস, কার্য রিলেটেড সে যদি অসুস্থ হয়ে যায়। যেমন আপনি যদি পাটের ফ্যাক্টরিতে কাজ করেন, সেখানে ফ্যাক্টরির যে ধোয়া, যে আঁশগুলা বা ডাস্টগুলা, সেগুলো যদি আপনার কাজ বা ডে বাই ডে কাজ করার ফলে
আপনি যদি নিয়মিত আপনি যদি ফুসফুসে যখন সমস্যা যদি হয়, তাহলে সেই ইলনেসকে আপনি ওয়ার্ক রিলেটেড ইলনেস হিসেবে ট্রিট করতে পারেন। হ্যাঁ, অথবা আপনি যদি তামাক ক্ষেত্রে যদি কাজ করেন, সেটার জন্য যদি আপনি ফুসফুস বা আপনার স্টমাকে কোনো সমস্যা হয়, সেটা আপনি ওয়ার্ক রিলেটেড ইলনেস হিসেবে ট্রিট করেন, সেই ক্ষেত্রে ওয়ার্কার্স কম্পেনসেশন পাবেন। এখানে বেনিফিটস ইনক্লুড মেডিকেল ট্রিটমেন্ট। এখানে বেনিফিটগুলো কি কি থাকতে পারে? মেডিকেল ট্রিটমেন্ট ফর ওয়ার্ক রিলেটেড কন্ডিশন, cash payment that partially replace the lost wages, temporarily totally disability benefits are paid while the worker recuperates away from the work. If the condition has lasting consequences after the worker, his permanent disability benefits may be paid. In the case of the fatality, the worker's dependents receive the survival benefit. কিন্তু ওয়ার্কার ক্ষেত্রে অনেক সময় ওয়ার্কার যদি মারা যায়, তাহলে সেক্ষেত্রে কি পাবে? সার্ভাইভার যারা ডিপেন্ডেন্ট তারা এটা পাবে। এই ছিল আমাদের তাহলে এগুলো ছিল আমাদের আলোচনার ইয়ে। আপনাদের এর ভিতরে কোনো কোশ্চেন আছে কিনা দেখেন। আজকে যেগুলো আলোচনা করলাম নতুনের ভিতরে রিট্রেন্সমেন্ট, রিট্রেন্সমেন্ট অবশ্য গত ক্লাসে আমরা আলোচনা করছি, এমপ্লয়মেন্ট রিট্রেন্সমেন্ট, হেলথ এন্ড সেফটিলাইজেশন, এগুলো গত ক্লাসে আমরা আলোচনা করছি। আজকে জাস্ট একটু এলাবোরেটলি যেগুলা খুব বেশি প্রয়োজন মনে হয় সেগুলা ডিসকাস করা হবে। এরকম কোশ্চেন না থাকলে আমরা ইয়ে কোশ্চেন গুলো একটু দেখবো। কারণ কোশ্চেন আছে। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, রিট্রেসমেন্টের ক্ষেত্রে রিক্রুটমেন্ট কি বাধ্যতামূলক নাকি যে কোনো জায়গা থেকে করা যাবে? না, রিএমপ্লয়মেন্ট উইদিন 1 ইয়ারের ভিতরে যদি এমপ্লয়মেন্ট করে তাহলে ওই ক্যাটাগরি, তাহলে রিএমপ্লয়মেন্ট রেসিডেন্স ওয়ার্কার থেকে বাধ্যতামূলক। আরেকটু অ্যাড করি, শুনেন। আপনার নেটওয়ার্ক বোঝা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না। যদি রিক্রুট করে তাহলে যারা রিট্রেসমেন্টে চলে গেছে, আমি আবারও বলতেছি, সেম ক্যাটাগরির হতে হবে, সেম কোয়ালিফিকেশনে হতে হবে। আপনি সুইং এর লোক নিয়োগ দিবেন, ঠিক আছে? আপনি যদি হ্যাঁ স্যার এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভালো শোনা যাচ্ছে না। জি স্যার। হ্যাঁ বলেন, আপনি অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। মানে স্যার সেম ক্যাটাগরি সেম ক্যাটাগরি বা সিট তখন যাকে আগে রিট্রেসমেন্ট দেওয়াটা বাধ্যতামূলক, হ্যাঁ মানে অফার দেওয়া আর কি। অফার দেওয়া, তাদেরকে অফার দিবেন। তারা যদি জয়েন না করে তাহলে তো কিছু করার নাই, জয়েন করলেই তো আপনি করাইতে হবে তাদের।
যেমন আপনি হচ্ছে কি বলে সুইং এর জন্য আপনি লোক নেবেন, আগে রিটেন্স করছেন সুইং থেকে, তাহলে তাদেরকে নিয়োগ দিতে হবে। আগে রিটেন্স করছেন আপনি পেকিং এর ক্ষেত্র থেকে দেখে অথবা অন্য কোনো সেক্টর থেকে, কিন্তু আপনার লোক লাগবে সুইং এর, তখন কিন্তু আপনার লাগবে না, তাদেরকে নিতে হবে না। কারণ আপনার তো তার তো কোয়ালিফিকেশন নাই, তার স্কিল নাই। স্যার রিটেস্ট করার সময় যে এটা কি আগে আগে যার যার স্থায়িত্ব বেশি তাকে আগে রিটেস্ট করবে, নাকি এটা কি কোম্পানির ইচ্ছে এর কোনটা? স্থায়িত্ব কম, এর স্থায়িত্ব কম না, কোম্পানির ইচ্ছা না, এনে তো আইনে বলে আসছে যে এর স্থায়িত্ব কম। আপনি যে লাস্ট ডেতে যে জয়েন করছেন তাকে আগে রিটেন্স করবেন, লিফো মেথড আর কি। রিভু মেথড লাস্টিং ফার্স্টটাও। কারণ আপনার এখানে যিনি বেশি দিন সময় দিচ্ছেন তার অগ্রাধিকার বেশি। আপনার এখানে এখনো কাজ নাই, রিটার্ন বেশি হচ্ছে। কেন বেশি হচ্ছে? লাস্টের লোকগুলা নিয়োগ না দিলে তো রিটার্ন হইতো না, এই জন্য লাস্টের গুলো আগে বাদ দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কোশ্চেন নাই? আমরা সামনের দিকে আগাচ্ছি। আমরা দেখবো বিডিএস এর কিছু কোশ্চেন। মিস্টার চৌধুরী আপনারা একটু পড়েন, আপনারা সবাই পড়েন। তো কোশ্চেনটা পড়তে পারছেন? একদিন পড়েন তো, বলেন তো কি বলছে। Mr. Chaudhary was employed as managing director of XYZ company, limited by the board of directors under a written contract. Subsequently, the contract was found to be void because the directors who constituted the board was found unqualified. Mr. Chaudhary worked as managing director for 3 months. The company refused to pay the remuneration to Mr. Chaudhary. তো একটা লাইন ছিল তো, তো এটা হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আপনার মিস্টার চৌধুরী কি কোনো রেমেডি পাবে, সেটা আপনার কি বলা হচ্ছে? স্যার এখানে স্যার উনি কিছু লেবার একটা আন্ডারে পড়ে স্যার। লেবার একটা আন্ডারে পড়ে না, এটা আসলে হচ্ছে অন দা গ্রাউন্ড অফ কি বলে হিউম্যানিটি, দ্য গ্রাউন্ড অফ হিউম্যানিটিতে সে রিমুনারেশন পাবে। সে যেহেতু কাজ করছে, সে কাজের জন্য সে কি পাবে? রিমুনারেশন পাবে। লেবার অ্যাক্টের আন্ডারে তো যারা এমপ্লয়ি এবং ওয়ার্কার সবাই তো ওই অ্যাক্টের আন্ডারে পড়বে, তাই না? সবাই পড়ে, কিন্তু ফ্যাক্টর হলো যে অনেকের জন্য এটা বাধ্যতামূলক। যেমন সিবিএ যাদের আছে, কালেকটিভ বার্গেনিং এজেন্ট যাদের আছে, তারা আপনার ইয়ে করতে পারে, প্রটেস্ট করতে পারে আপনি যখন রাইট না আসে। কিন্তু যারা সিবি এর আন্ডারে না, তারা কিন্তু পারবে না, আপনি ইন্ডিভিজুয়ালি কিন্তু কিছু করতে পারবেন না। এখন লেবার একটা আওতা থেকে সবাই যারাই আপনার সার্ভিস দিচ্ছে তাদের সবাই, যদিও বলা আছে যে নির্দিষ্ট ওই সেক্টর গুলাতে নাই। কেন নাই? কারণ ওই সেক্টর গুলাতে আলাদা লেবার কোড আছে, সেখানে এই জন্য নাই মানে এই নয় তারা কিন্তু বঞ্চিত হবে তা না, তাদের জন্য আলাদা রুলস আছে সেখানে। ঠিক আছে? আচ্ছা, আপনি তো প্রিভিয়াস ক্লাসে বলছেন যে হোয়াইট কলার জব গুলো লেবার একটা আন্ডারে হবে না। হ্যাঁ, হয় না মানে কি, সেখানে ওই আপনার ইয়ে আছে, এখানে আপনার সার্ভিস রুলস আছে, সেই সার্ভিস রুলস অনুযায়ী হবে। এখন এই ধরনের কোশ্চেন পরীক্ষা আছে, সেটা কি স্যার আমরা তো লেবার অ্যাক্টের বা কোন অ্যাক্টের সাথে আমি রিলেভেন্ট করতে পারবো না। এটা আপনি বলবেন এখানে হচ্ছে অন দ্য গ্রাউন্ড অফ এথিক্যাল গ্রাউন্ড বা অন দ্য গ্রাউন্ড অফ হিউম্যানিটি গ্রাউন্ডে সে কি পাবে? সে যেহেতু 3 মাস সার্ভিস দিয়েছেন, সেই সার্ভিসের জন্য সে তার বেনিফিট পাবে না।
ঠিক আছে? সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশনের আন্ডারে সে তো বেনিফিট ডেফিনেটলি পাবে, কারণ সে যেহেতু মানে 3 মাস কাজ করেছে। পাশাপাশি সে কিন্তু জানতো না যে এই বোর্ড অফ ডিরেক্টর যেটা কমিটি আছে সেটা আসলে মানে ভ্যালিড কি ভ্যালিড না, অথবা বৈধ কি না বৈধ না। এটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর ভ্যালিড না, মানে তার যে কন্ট্রাক্ট করছে সেই কন্ট্রাক্টের ভ্যালিড ইনভ্যালিড ভয়েড হয়েছে কেন? ম্যানেজিং ডিরেক্টর তার আনকোয়ালিফাইড, সে যে কোয়ালিফিকেশন চাইছিল সেই কোয়ালিফিকেশন গুলো তার আনকোয়ালিফাইড, কিন্তু সেটা তো তার দোষ না। না, ম্যানেজিং তাকে তো ডিরেক্টর অ্যাপয়েন্ট করা সে তো তার যোগ্যতা গুলো সে সেখানে প্লেস করছে, হুম। সেটা প্লেস করছে, এখন প্লেস করাতে বোর্ড অফ ডিরেক্টর তাদের এই যে মানে বাসাটা যথাযথ করতে পারে নাই, এই জন্য বোর্ড অফ ডিরেক্টরের ফল্ট। তবে হ্যাঁ তারও ফল্ট, কারণ তাকে যখন অফার করা হয়েছিল তাকে যে কোয়ালিফিকেশন থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করেন, আপনি তো ওই কোয়ালিফিকেশন না থাকা সত্ত্বেও আপনি কেন অ্যাপ্লাই করলেন? এই জন্য কিন্তু কন্ট্রাক্টটা ভয়েড হয়েছে। ভয়েড যেহেতু হয়েছে তার চাকরি চলে যাবে, কিন্তু সে যেহেতু 3 মাস সার্ভিস জব প্রোভাইড করছে, জব করছে, সে 3 মাসের স্যালারি পাবে। স্যার এখানে কিন্তু বলা নেই স্যার এমডি কোন প্রবলেম ছিল, যে না। ডিরেক্টর তার এখানে যে ডিরেক্টর না না ছিল না তার না, contract- বলছে হু কনস্টিটিউটেড দ্য বোর্ড ওয়াজ ফাউন্ড আনকোয়ালিফাইড। বোর্ডে তখন সে পাইছে তার যে ইয়েটা সে আনকোয়ালিফাইড, সে কোয়ালিফাইড না। এখানে হোক কনস্টিটিউটে বলতে 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 বোঝাচ্ছে যে ডিরেক্টরদের কথা বলতেছে, হ্যাঁ। ডিরেক্টর ডিরেক্টর Director- আনকোয়ালিফাইড স্যার। না না না, ডিরেক্টর আনকোয়ালিফাইড না, ডিরেক্টরটা খুঁজে বের করছে যে এখানে আনকোয়ালিফাইড। স্যার আমার এটা জানবার ছিল। হ্যাঁ স্যার আমাদের দেশে যে মানে বার্গেনিং এজেন্ট গুলো আছে তারা তো মানে এই অফিসিয়ালি ভাঙচুর করা বা ফিজিক্যালি অনেক হ্যারাসমেন্ট করা ম্যানেজমেন্টের সাথে যেগুলো করে, হ্যাঁ। এগুলো কি তাদেরকে লেবার অ্যাক্টে কি তারা এগুলো সুরক্ষা পায় কিনা? না, লেবার সুরক্ষা ভাবে কি হবে? যেমন আনএথিক্যাল কি হয়, আনএথিক্যাল যেগুলো হয় সেগুলো তো কখনোই সুরক্ষা পায় না। কিন্তু আপনি যখন হয় কি বলে আপনার যখন ক্ষমতা থাকে তখন অনেক কিছুই আপনি হজম করে নিতে হয়, ঠিক আছে? জিনিসটা এরকম আর কি। না এটা তো স্যার একটা সমাধান না আসলে তো এটা দেখা গেলো যে অনেক অফিসে কাজই করতে পারতেছে না ম্যানেজমেন্টটা, কারণ হচ্ছে বার্গেনিং এজেন্টের বাংলাদেশে কারণে। এখন কিন্তু অনেকটা কমে আসছে। স্যার এটা কমে আসছে তো অন্যভাবে স্যার, এটা তো মানে মোরালি বা এতে আসে নাই। আসবে কিভাবে? আপনি তো ওয়ার্কার, তারা আপনি তো বুঝতে হবে তাদের কি এটা। না স্যার আমাদের তো এখন স্যার ওয়ার্কারদের যেমন অ্যাসোসিয়েশন আছে তেমন মনে করেন যারা আছে ম্যানেজিং ডিরেক্টর তাদেরও অ্যাসোসিয়েশন আছে। যদি ওয়ার্কাররা বেশি কিছু করে তাহলে ম্যানেজিং ডিরেক্টররা তারা হয়তো দেখা গেল পুলিশের আইজি বা অন্যান্য যারা আছে এনএসআই এর লোকজন তাদেরকে দিয়ে তাদেরকে টর্চার করে, যার কারণে ওইটা এখন কমে গেছে। করলে মানে কমে গেছে, সেটাই যাদের একটা আছে, কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে সেটা আমাদের ইচ্ছিক যতদিন পর্যন্ত ঠিক না হবে, এই যে ম্যানেজমেন্ট ইচ্ছিক আমরা করতেছি, অ্যাকচুয়ালি আপনি আমাদের দেশের কনটেক্সটে বলেন যে পজিশনে আছে কে কতটুকু ইথিক্স পালন করতেছে। ইথিক্স যদি আপনি ঠিক না করেন তাহলে কোনো কিছু হবে না। এখন স্যার এই ইথিক্সটা তো আমাদের দেশে এটা আসলে মানে গভর্নমেন্টের এর উপরে দৃষ্টিভঙ্গিটা কি? যেমন মনে করেন স্যার শেয়ার মার্কেটে যেগুলো হচ্ছে, একদম যদি ইথিক্সে যদি কেউ ব্যবসা করে তাহলে তার একটা পণ্যের দাম যদি যেটা 10 টাকা আছে সে 200 টাকা বিক্রি করবে কেমনে, বা 200 টাকা দেখাইতেছে কেমনে? এটা তো গভর্নমেন্টের পলিসি মনে হয়। যাই হোক, এগুলো নিয়ে আমরা ডিটেলস এত বেশি আমরা আলোচনা করার দরকার নেই, কারণ আমরা আমাদের ক্লাসে নির্দিষ্ট গণ্ডির ভিতরে থাকতে হবে। থ্যাংক ইউ। Then the question was the short notes on social security compensation. Social security compensation সম্পর্কে আমরা একটু আগে যেটা বলছি সেখান থেকে আমরা শর্ট নোট লিখতে পারবো। Explain the distinction between dismissal and wrongful dismissal. Dismissal এবং wrongful dismissal এর যে ডিসটিংশন সেগুলা আপনাকে বলতে পার্থক্যগুলা আমরা আলোচনা করছি। ডিসমিসাল কাকে বলে, wrongful dismissal কাকে বলে। What are the legal procedures relating to the retrenchment of worker? Retrenchment of worker এর ক্ষেত্রে লিগ্যাল প্রসিডিউর গুলা কি কি? লিগ্যাল প্রসিডিউর বলতে তাকে নোটিশ দিতে হবে, তাকে যদি নোটিশ না দেন তাকে পেমেন্ট করতে হবে, আর পেমেন্টের সাথে আরো যদি তাদেরকে কি কি বেনিফিট দিতে হয়, প্রতি 1 বছরের জন্য 30 দিনের স্যালারি অথবা গ্র্যাচুইটি যেটা বেশি হবে হায়ার হবে সেটা দিতে হবে। এই যে আর প্রভিশন গুলা সেটা হচ্ছে লিগ্যাল প্রসিডিউর রিলেটিং টু রিট্রেসমেন্ট অফ ওয়ার্কার। এবং যারা লাস্ট পার্সন আপনার যে এমপ্লয়মেন্ট হয়েছিল তাকে আগে রিট্রেস করতে হবে। এই হলো প্রসিডিউর গুলা। Explain how the contents of contract of employment are established. Contract of employment এর কন্টেন্ট গুলা কিভাবে এস্টাবলিশ হয়? এই কন্টেন্ট কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্ট এর কন্টেন্ট গুলা এস্টাবলিশ হয় হচ্ছে তাদের কন্ট্রাক্টের উপর, দুজনের এক্সপ্রেস এর উপর, এক্সপ্রেস কন্ট্রাক্টের উপর। তাহলে এক্সপ্রেস গুলা কি হতে পারে? ওরাল হতে পারে, রিটেন হতে পারে।
সেখানে কন্টেন্ট গুলা কি কি থাকে এই কথাগুলো বলে তারপর আমরা এগুলো বলতে পারি, অথবা কিছু আছে ইমপ্লাইড কন্টেন্ট, কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্টের কিছু ইমপ্লাইড কন্ডিশন আছে, সেগুলো আপনি সাথে বলতে পারেন। Explain how employers and employee are affected by the health and safety legislation. Health and safety legislation employer এবং employee কিভাবে affected হয়। Rights of notion civil liability for occupational injury. What are the rights of the employee? What are the duties of the employee? তারপরে দেখেন এই কোশ্চেনটা পড়ে, কোশ্চেনটা একদম পড়ে, এটা পড়লে আপনার রিপ্লেসমেন্ট সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। You are a senior finance manager of XYZ Garments Limited. Your company retrenched 20 workers from sewing department at the beginning of the year as there was insufficient work order and company was making loss. Now after 6 months, the business environment has changed and there isn't enough work order to profitably run the company. The board has decided to employ 15 new workers for sewing department and other 15 for different departments. Having been informed of new appointment circular, the retrenched workers are demanding for their reappointment. The board seek your advice the board on legal ground. লেকিন বলে তাহলে এটা কি বলছে, কি বোঝাচ্ছে, আমরা কি করব? স্যার রিট্রেঞ্চমেন্ট যেহেতু আগে হয়েছে এবং এখন যেহেতু নতুন করে লোক নিচ্ছে এই ডিপার্টমেন্টের জন্য এবং একই ডিপার্টমেন্টের জন্য দেখা যাচ্ছে 15 জন লোক নেবে, সেক্ষেত্রে যাদেরকে আগে ইয়ে করা হয়েছে মানে রিট্রেঞ্চ করা হয়েছে তাদেরকে লিগালি তাদেরকে প্রায়োরিটি পাবে তারা, এবং হচ্ছে তাদের মধ্যে থেকে যারা সর্বশেষ ইয়ে করেছে মানে তাদেরকে মানে যাদের লেন্থ অফ ওয়ার্ক বেশি ছিল তাদের মধ্যে থেকে তারা প্রায়োরিটি পাবে। থ্যাংক ইউ আপনার ওকে কমপ্লিট হয়েছে একেবারে। আমরা যেগুলো করবো এই যে দেখেন অ্যাডভাইস দ্য বোর্ড অন লিগ্যাল গ্রাউন্ড, এরকম কোনো অ্যাডভাইস চাওয়া, এরকম কোনো কিছু আপনার যখন মতামত চাওয়া হবে, আপনার ওপিনিয়ন চাওয়া হবে, যারা চাবে আপনি একটু প্রফেশনালি লেখার চেষ্টা করবেন। এটা প্রফেশনাল লেখলে কি হয়, আপনার একটা সাবজেক্টের জন্য না, যে কোনো সাবজেক্ট এটা প্রফেশনালি লিখবেন এইভাবে, যেমন হচ্ছে আপনি তার উপরে নোট আকারে পেশ করবেন টু দা বোর্ড অফ ডিরেক্টর অর বোর্ড, হ্যাঁ টু দা বোর্ড। আপনি কোম্পানি থাকে XYZ ফাইন্যান্স XYZ গার্মেন্টস লিমিটেড, তারপর হচ্ছে অ্যাডভাইস কিসের জন্য, অ্যাডভাইস ফর রিঅ্যাপয়েন্টমেন্ট অফ ডিফেন্স ওয়ার্কার বা অ্যাডভাইস দ্য রিঅ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ডিমান্ডিং অফ ডিফেন্স ওয়ার্কার। এইভাবে লিখে তারপরে আপনার যে কথাটা বলছেন সেই কথাটা বলে তারপর আপনি আপনার নামটা আপনি নিচে এরকম করে দিয়ে দিতে পারেন। এই স্টাইলে আপনি এই কোশ্চেনগুলো আনসার করবেন প্রফেশনালিজম বিল্ড আপ করে, অর্থাৎ আপনি মনে হচ্ছে যে আপনার অফিসে আপনি কাজ করতেছেন। আমাদের আইসিএমএবি করলেন, আপনি প্রফেশনাল একটা ডিগ্রি নিলেন, যে আমি দেখি যে খাতাতে খুব কম সংখ্যক লোক, যে কোনো খাতায় আমি প্রায় 3-4-5টা খাতা দেখি, সাবজেক্ট দেখি, বিভিন্ন সময় বিভিন্ন সাবজেক্ট দেখি, কিন্তু ওই প্রফেশনালিজম নাই, আসলে লেখাতে কোনো প্রফেশনালিজম কারণে মনে হচ্ছে আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনাকে কোন রকম চাইছে, যেমন আপনি এখন বললেন এইরকম কোশ্চেনে আনসার করলাম, কিন্তু কোশ্চেন আনসার কিন্তু আপনি যথাযথ করছেন, শুধুমাত্র উপরে 1 লাইন লেখা, নিচে 1 লাইন লেখা। আপনি অফিসে যেভাবে কাজ করেন, যারা এই জন্যই মানে প্রফেশনাল কোর্সগুলো যারা নিয়ে আসলে আপনার এমপ্লয়মেন্ট অ্যাজ ওয়েল এজ স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু বেশি সহজ হয়ে যায়। কারণ আপনি অফিসে যদি আপনি এই ধারাগুলো কিছু দেখে থাকেন, আপনার অফিসে একটু মানে এইরকম চিঠি বা এরকম কোনো কিছু দেখেন, তাহলে আপনার জন্য ওখানে কাজ করতে সহজ হয়ে যায়। ক্লাসে ওইভাবে আপনি পরীক্ষায় ওইভাবে পারবেন। এই জন্য আমার অ্যাডভাইস হচ্ছে আপনারা এই প্রফেশনালিজম ওইটা আপনারা লিখবেন কোশ্চেনগুলো, ঠিক আছে স্যার? এই প্রশ্নটা আপনার কাছে প্রথমে কি লিখতে হবে স্যার? তবে টু দা বোর্ড আপনার কাছ থেকে অ্যাডভাইস চাচ্ছে, তাহলে আপনি কাকে অ্যাডভাইস করবেন? টু দা বোর্ড। তারপরে আপনি লেখেন বোর্ডের অ্যাড্রেস করলেন, কি অ্যাড্রেস করতেছেন, রেফারেন্স দিতে পারেন, রেফারেন্স লিখতে পারেন, অথবা অ্যাডভাইস রেফারেন্স লিখে বলুন দিয়ে অ্যাডভাইস ফর রিঅ্যাপয়েন্টমেন্ট অফ রিটেন্স ওয়ার্কার ডিমান্ডিং, ঠিক আছে। তারপরে নিচের এই কথাগুলো লেখেন, স্যার উই নো দ্যাট as per the returns provision Bangladesh Labor Act 2006,
হ্যাঁ, ফর রিএমপ্লয়মেন্ট অফ রিপ্লেসমেন্ট আপনি সেকশন নাম্বার বলে দিতে পারেন, সেকশন নাম্বার এত রিটেন্স ওয়ার্কার যে যে কথাগুলো বলা আছে সেখানে সে বলতে পারেন যে যাদেরকে রিঅ্যাপয়েন্টমেন্ট করতে হবে ফ্রম দা ওয়ার্কার হু আর দা, অর্থাৎ আপনি ওখানে ডাইরেক্ট প্রভিশনটা লিখে দেন, লিখে তারপরে আপনি নিজে বললেন তাহলে উই শুড রিক্রুট দা 15 এমপ্লয়ি ফর সুইং ডিপার্টমেন্ট ফ্রম দা রিটেন্স ওয়ার্কার অ্যাজ পার বেসিস অফ দেয়ার লেন্থ অফ সার্ভিস, তাদের যে সার্ভিসের উপর যারা প্রায়োরিটি বেসিসে আমরা 20 জনের থেকে 15 জনকে আমরা রিক্রুট করতে পারি, রিএমপ্লয়মেন্ট করতে পারি। এইভাবে আপনি আপনার গ্রাউন্ডার লিখে দেন। ক্লিয়ার? এটা শুধু আমি এই সাবজেক্টের জন্য না, আপনি যে কোনো পরীক্ষার জন্য এই স্টাইলে আপনি প্রফেশনাল একদম বিল্ড আপ করবেন। বিশেষ করে এরকম কেস স্টাডি যদি আসে তাহলে আপনারা এই স্টাইলে তো এটা প্রেজেন্ট করবেন। What are the prevailing roles of the health and safety at the work, and what are the remedies to employees if not the complied by employer? আনফেয়ার wrongful discharge, এই হচ্ছে মোটামুটি কোশ্চেন। আমরা যে কোশ্চেনে যে রকম ধারা আছে মোটামুটি আমরা কভার করছি, কিন্তু আমাদের পক্ষে সম্ভব না যে আসলে সবটা এক আপনাদেরকে পড়ানো। আপনাদের দায়িত্ব আপনারা করে নেবেন। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা সামনের দিকে আগাবো। ঠিক, কারো কোনো কোশ্চেন আছে? স্যার ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরটা স্যার একটু বলবেন? ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর মানে কন্ট্রাক্টর আর কি, কন্ট্রাক্টর সে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে যেন তাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, মানে সে এমপ্লয়ি না। আমরা প্রথমেই বলছি যে এমপ্লয়মেন্ট রিলেশনশিপের ক্ষেত্রে দুইটা যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞাতে বলা আছে লেবার এবং হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ রাখলাম। স্যার আগামীকাল ক্লাস কি স্যার 6টার দিকে দেবো স্যার? না 6টা নেওয়া যাবে না, 6টা নেওয়া যাবে না। যদি 7টার পরে দিতে পারেন দেন, অথবা 6:30, মিনিমাম 6:30। মিনিমাম 6:30। হুম, না তাহলে তো হচ্ছে না স্যার, তাহলে জানাবো। তাহলে কালকে অফ। জি স্যার। ঠিক আছে, নেক্সট যখন হয় তখন দিন। আমাদের আগামীকালকে যে 5:30 ক্লাস সেটা হবে না। হ্যাঁ, তাহলে আমরা বলছি যে এমপ্লয়ি এবং ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের যে ডেফিনিশন, যেটা এমপ্লয়মেন্ট রিলেশনশিপে, সেটা দুইটা তৈরি হয়, এমপ্লয়ি আর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর। তাহলে সেখান থেকে আমরা আলোচনা করছি, তখনই আলোচনা করছি এমপ্লয়ি কাকে বলে, ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর কাকে বলে। ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হচ্ছে যে স্বাধীনভাবে কাজ করে তাকে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর বলা হয়। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন নাই? আমরা সামনের দিকে আগাচ্ছি। আমরা অলরেডি 6টা চ্যাপ্টার শেষ করছি। আমরা আপনাদেরকে একটা কোর্সের আউটলাইন দিয়েছিলাম, এবং আপনাদের যে সিলেবাস, আপনাদের যে কারিকুলাম, আপনাদের বই, সব জায়গায় এটা দেওয়া আছে। এরিয়া অফ দ্য কোর্স, আমার যে ইথিক্সের যে কোর্সের যে এরিয়াগুলা, এখানে 7টা চ্যাপ্টার আছে। ফার্স্ট চ্যাপ্টার ইথিক্স এন্ড বিজনেস, এটা থেকে আবার 50% ওয়াইটেজ আছে। ওয়াইটেজ মিনস হচ্ছে এখানে নাম্বার। হ্যাঁ, যেহেতু এটা 100% ওয়াইটেজ, আপনার পরীক্ষা যেহেতু 100 মার্কস এর পরীক্ষা, সুতরাং এটা প্রতিটা ওয়াইটেজ ইকুয়াল 1 মার্কস আপনি ধরতে পারেন। তাহলে ইথিক্স এন্ড বিজনেস 15 মার্কস, ইথিক্যাল কনফ্লিক্ট হলো 10 মার্কস, কর্পোরেট গভর্নেন্স 10 মার্কস, কম্পারিজন অফ ল উইথ অল্টারনেটিভ লিগ্যাল সিস্টেম হচ্ছে 10 মার্কস, ল কন্ট্রাক্ট হচ্ছে 20 মার্কস, ল অফ এমপ্লয়মেন্ট হচ্ছে 10 মার্কস। আর আমাদের লাস্ট চ্যাপ্টার দেখছেন, লাস্ট বাট নট লিস্ট, চ্যাপ্টারটা লাস্ট কিন্তু এটা কিন্তু লিস্ট না, এটা অনেক বিরাট এলাবোরেট একটা চ্যাপ্টার, মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফাইন্যান্স। এখানে থাকবে 25 মার্কস। তাহলে এই কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন ফাইন্যান্সে সবচেয়ে বেশি আমাদের ওয়েটেজ দেওয়া আছে। তার মানে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এই আমাদের 100 মার্কসের চ্যাপ্টার ওয়াইজ আমাদের ডিস্ট্রিবিউশন। আমরা লাস্ট একটা চ্যাপ্টার শেষ করলেই আমাদের কোর্স শেষ। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমাদের মানে যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমাদের এক্সাম মানে পরীক্ষা নেক্সট জুলাই মাসে নাকি হবে স্যার? থেকে এরকম বলতেছে, আমাদেরকে এরকম বলতেছে জুলাইতে পরীক্ষা নিবে, এর জন্য ক্লাস শেষ করে দিতে বলতেছে, চাপ দিচ্ছে।
এখন এটা যাদের উপর ডিপেন্ড করবে, অনেক কিছু ফ্যাক্টর এখানে আছে, তারা ওই ফ্যাক্টর। ধন্যবাদ স্যার। এখানে বলছে কোম্পানি ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে কি কি থাকবে। এই চ্যাপ্টারটা আপনারা একটু সবাই একটু সিরিয়াস থাকবেন। চ্যাপ্টার অনেক কিছু সহজ, মানে সহজ মানে হচ্ছে আপনার ডে টু ডে প্র্যাকটিক্যাল লাইফ, যারা আপনার জবে আছেন তাদের জন্য ওই জবের নেচারের সাথে অনেক কিছু সম্পর্কিত। আমরা প্রিভিয়াসলি যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করছি তাদের জন্য একটা বেনিফিট আছে, আমরা সেখানেও আমরা এগুলো পড়ে আসছি। হ্যাঁ, ফুল টাটারশিপ কি, কোম্পানি কি, পার্টনারশিপ কি, হ্যাঁ, কোম্পানি কমন যে ফাইন্যান্সিং, সে ফাইন্যান্সিং থেকে করে, হ্যাঁ, সেই কথাগুলো আমরা, এই পয়েন্টগুলো আমরা সেখানে আলোচনা করব। কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফাইন্যান্স আমার মনে হয় লাস্ট আমরা এখন যে আমরা আজকে ক্লাস সারা 6টা মানে শিডিউল অনুযায়ী 6টা লেকচার আছে, যদি সম্ভব হয় আমি 7টা হয়তো দিতে পারি, 7টা আপনার যদি সম্ভব হয় অ্যাটলিস্ট 6টা লেকচার আপনারা পাবেন। সেই 6টা ক্লাস আপনারা একটু মনোযোগ সহকারে থাকবে। যেমন এখানে আমরা আলোচনা করবো এক্সপ্লেইন দ্য নেচার, লিগ্যাল স্ট্যাটাস, অ্যাডমিনিস্ট্রেশন অফ বিজনেস অর্গানাইজেশন। বিজনেস অর্গানাইজেশনের প্রকৃতি কিরকম, নেচার কিরকম, নেচার মানে সোল ট্রেডারশিপ, পার্টনারশিপ, হ্যাঁ, অর দ্য কোম্পানি, হ্যাঁ, অথবা এটা কি প্র্যাকটিশনার ফার্ম, হ্যাঁ, এই কথাগুলো হচ্ছে নেচার আর নেচার। দেন হচ্ছে লিগ্যাল স্ট্যাটাস কি, অ্যাডমিনিস্ট্রেশন, সেই কোম্পানির বিভিন্ন অর্গানাইজেশন গুলো, বিজনেস অর্গানাইজেশন অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে করা হয়, হ্যাঁ, এই কথাগুলো আমরা এর ভিতরে যেমন আছে এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক সোল ট্রেডারশিপ, পার্টনারশিপ, তারপর হচ্ছে প্র্যাকটিশনারশিপ, কোম্পানিজ লিমিটেড বাই শেয়ার্স, কর্পোরেট পার্সোনালিটি, lifting the corporate veil both at common law and by statute, distinction between public and private companies, company registration and the advantages of purchasing a company of the self, the purpose and contents of the articles of association. আমরা কোম্পানি যখন করে তখন সেখানে আর্টিকেল অ্যাসোসিয়েশন থাকে, মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন থাকে। তাই আর্টিকেল অ্যাসোসিয়েশনের কন্টেন্ট গুলা কি, সেটা উদ্দেশ্য কি, তারপর হচ্ছে কর্পোরেট ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট, হ্যাঁ, কর্পোরেট ক্যাপাসিটি কন্ট্রাক্ট, অ্যাডভান্টেজ অফ দ্য কোম্পানি লিমিটেড বাই শেয়ার, বোর্ড মিটিং কখন হবে, হোয়েন ইউজ এন্ড দ্য প্রসিডিউর এট দ্য মিটিং, বোর্ড মিটিং কিভাবে করতে হয়, জেনারেল মিটিং অফ দ্য শেয়ার হোল্ডার, যেটাকে আমরা বলি এজিএম, অ্যানুয়াল জেনারেল মিটিং, সেটা কি, কখন করতে হয়, কিভাবে করতে হয়, সেখানে ভোটিং রাইটস, ডিরেক্টরদের ভোটিং রাইটস কি, শেয়ার হোল্ডারদের রাইটস কি, সেই কথাগুলো আমরা আলোচনা করব। অর্ডিনারি, স্পেশাল, রিটেন, রেজুলেশন, রেজুলেশন কাকে বলে, সেখানে অর্ডিনারি, স্পেশাল, রিটেন, হ্যাঁ, এই সব কথাবার্তা গুলা আমরা এখানে আলোচনা করবো। তারপর হচ্ছে এটা দুইটা পার্ট, একটা হচ্ছে কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন, আরেকটা হচ্ছে কোম্পানি ফাইন্যান্স। অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আমরা যেগুলো বললাম সেই পয়েন্টগুলো করবো। এখন কোম্পানি ফাইন্যান্স লাগবে, সেই কোম্পানি ফাইন্যান্সে আমরা কি কি গুলো আলোচনা করব। কোম্পানি ফাইন্যান্সে যেমন হচ্ছে যে রাইটস অ্যাটাচিং টু ভেরিয়াস টাইপস অফ শেয়ার, সেখানে বিভিন্ন প্রকারের শেয়ার আছে, সেখানে শেয়ারের রাইটস গুলো আলোচনা করবো। প্রসিডিউর ফর ইস্যুইং শেয়ার, শেয়ার ইস্যু করার প্রসিডিউর গুলা কি, ইস্যু অফ শেয়ার ফর এন প্রপার পারপাস, payment of shares for shares, the maintenance of capital principal, the purposes for which shares may be issued, redeemed or purchased, and the provision of financial assistance for the purchases of the company's own shares, reduction of capital. এই তারপর আরো আছে the ability of a company to borrow money, and the procedure to be followed. Unsecured loan কাকে বলে, nature and effect of fixed and floating charge, হ্যাঁ, যখন লোন আসবে তখন এখানে বিভিন্ন চার্জ ইম্পোজ করা হয়। রিটায়ারমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট, রিনিউয়াল, ডিরেক্টর, দেয়ার পাওয়ার এন্ড ডিউটি অফিস, ফ্রডুলেন্ট, রংফুল ট্রেডিং, প্রেফারেন্স এন্ড ট্রানজাকশন এট দ্য আন্ডার ভ্যালু, রাইটস অফ দ্য মেজরিটি এন্ড মাইনরিটি শেয়ারহোল্ডার, ডিভিশন of power between the board and the shareholders, the qualifications, powers and duties of the company secretary. এই পয়েন্টগুলো আমরা আলোচনা করব। অনেক বড় চ্যাপ্টার, এটাও দেখা গেছে যে আমরা সবগুলা কভার করতে পারি না। এবং এই যে আমরা এখানে আলোচনা করব কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন ফাইন্যান্স, এখানে আলোচনার সময় আমাদের মেইন যে এমফাসিস হবে সেটা কোম্পানি অ্যাক্ট। কোম্পানি অ্যাক্ট 1994, আমরা কোম্পানি অ্যাক্ট আমরা এখানে আলোচনা করব। তারপর ব্যাংক কোম্পানি, যেহেতু এখানে কোম্পানি বলা হচ্ছে, কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলা হয়েছে, এখানে দেখবে যে ব্যাংক কোম্পানির তো অনেক সময় কোশ্চেনে পরীক্ষা দিয়ে দেয়। ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্স্যুরেন্স অ্যাক্টের কোশ্চেনও দিয়ে দেয়, ঠিক আছে। কোম্পানি বলতে
কোম্পানি রিলেটেড যত কোম্পানি আছে তার ভিতরে মেইন যেহেতু ব্যাংকিং সেক্টর বিশাল সেক্টর এখানে মানে ফাইন্যান্সিং ক্ষেত্রে এবং অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি একটু এখানে ঢুকে যায়। তাহলে এই হলো আমাদের রিলেটেড কোর্স, এবং সেটা আবার আপনার কোম্পানি, ব্যাংকিং কোম্পানি বলেন, ইন্স্যুরেন্স কোম্পানি বলেন, এগুলো আবার আপনার নেক্সট লেভেলেও কিন্তু আপনার পাবেন। লিগ্যাল এনভায়রনমেন্ট যে একটা চ্যাপ্টার আছে সেখানে আপনার এগুলো আবার পাবেন। এই মাধ্যমে আমরা 6টা ক্লাস ভিতরে আমরা এগুলা শেষ করার চেষ্টা করব। এর ভিতরে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বলেন, জানার কিছু থাকলে বলতে পারেন। বলেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। আমরা কোশ্চেনের মাধ্যমে, আমি তো টাইম নিয়ে গেছি অনেক, আমি শুধু বলেই গেলাম। আপনাদের কোনো কিছু জানার বা কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। স্যার কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশনের স্লাইডটা পাইনি। কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন স্লাইড পাবেন, এটা শুরু করছি মাত্র, কালকে নেক্সট ক্লাস থেকে শুরু করব। এমপ্লয়মেন্টের স্লাইডটা আগে পাওয়া দরকার। হ্যাঁ, যেটা শেষ হইলো ওটা তো পাই নাই, যে এমপ্লয়মেন্টের ওইটা। তো পাওয়া বাকি নিচ্ছে এখনো। জি স্যার, জি শুধু স্যার। একটা পাইছি, কিন্তু সাইটের যে পিডিএফ বা ওয়ার্ড ওটা পাই না। একটা পেয়েছি। ঠিক আছে, তাহলে আমি আজকে দিয়ে দিব। স্যার আমার মেলে তো আসে না। ওই আপনার মেলে তো আমি অনেক কিছু দিলাম। যে স্যার ওই দিন ওই লেবার একটা দিয়েছিলেন। হ্যাঁ, এবারে কি আপনি ফেসবুক গ্রুপ বা ইয়াতে দিচ্ছেন? ফেসবুক গ্রুপ না, ওই যে ওখানে দুজন বলছিল ওনাদের দিতে, ওনাদের দিয়েছি। দুজন দিলে তো হবে না, আপনি তো আপনি গ্রুপে দিবেন, দুজন আর চারজনকে দিলে হবে না। এখন আপনার ইয়েতে যেটা লেবার একটা আপনাদের গ্রুপে শেয়ার করা হচ্ছে, আপনারা ওখান থেকে জি নিয়ে নেবেন। স্যার। গ্রুপে দিতে হবে। ঠিক আছে, যে যাকে গ্রুপ ছাড়া র ম্যাটেরিয়াল ছাড়া অন্য কিছু কোশ্চেন করেন, র ম্যাটেরিয়াল দিয়ে দিব, সমস্যা নেই। তাহলে যে মার্কিং এর যে ইয়েটা দেখালেন স্যার, প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা ওয়েটের যে এভারেজ ইয়েটা দেখালেন স্যার, যে হ্যাঁ। 10% 20%, তা এটা কি প্রত্যেক এক্সামে কি এরকম ইয়েটাই ফর্ম মানে প্রতি format সাবজেক্টেরই হয় না? আইসিএমএ টেক্সট বুকে আপনার অথবা আপনার সিলেবাসে প্রতি সাবজেক্টে এরকম ওয়েটেজ দেওয়া আছে। জি জি জি। এটা কি ঠিক আছে। স্যার মানে কোশ্চেনে কি মানে এরকমই থাকে নাকি স্যার? মানে কোশ্চেনে এইভাবে মার্কস আপনার ডিস্ট্রিবিউশন থাকে, অর্থাৎ চ্যাপ্টার থেকে 10 মার্কস 15 মার্কস কোন চ্যাপ্টার থেকে এইভাবে ভাগ করে ওই অনুযায়ী কোশ্চেন, যিনি কোশ্চেন করবেন ওই কোশ্চেন করবেন। জি। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা করবো, ওই চ্যাপ্টার থেকে আমরা কিছু আগায় রাখি। ফুল প্রপার্টিশিপ আপনারা বলেন, আপনারা তো অনেকে চ্যাপ্টার গুলো পড়ে আসছেন, আপনারাই বলেন। আমরা নেচার অফ বিজনেস এর ক্ষেত্রে আপনার বিজনেসের প্রকৃতির ভিত্তিতে অথবা ব্যবসায়ের লিগ্যাল স্ট্যাটাসের ভিত্তিতে ব্যবসা কত প্রকার আছে, কোম্পানি যেগুলো বলি আসলে ব্যবসা, এই কোম্পানি বলি, কোম্পানি কত প্রকার কোম্পানি আছে কেউ কি বলতে পারেন? সোল প্রপার্টরশিপ আছে, পার্টনারশিপ কোম্পানি। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা নর্মালি জানি 3 প্রকারই, ফুল প্রপার্টিশিপ,
পার্টনারশিপ কোম্পানি। ফুল প্রপার্টিশিপ কে অনেকে মানে অনেকবার ফুল প্রপার্টিশিপ নরমালি যেগুলো হয় প্র্যাকটিশনারশিপ, এটা ফুল প্রপার্টিশিপ থাকে। যেমন একটা মেডিকেল ডক্টর, সে চেম্বার দিচ্ছে, সে ফুল প্রপার্টিশিপ। একজন এফসিএম অ্যাকাউন্টেন্ট প্রফেশনাল, সে একটা তার প্র্যাকটিসিং ফার্ম দিচ্ছে, সেটা ফুল প্রপার্টিশিপ হতে পারে। আবার তার পার্টনারশিপও হতে পারে, প্র্যাকটিসিং পার্টনারশিপ হতে পারে। অর্থাৎ ফুল প্রপার্টিশিপ মানে কি? ফুল প্রপার্টিশিপ কাকে বলা হয়? একজন বলেন ফুল প্রপার্টিশিপ বলতে আমরা কি বুঝি? ফুল প্রপার্টিশিপ বিজনেস বলতে আমরা কি বুঝি? এটা দাও পুরো না এ দাও একজন মিস্টার হলুদ করা দিও। হ্যাঁ বলেন বলেন। আপনারা মিউট রাখেন না, আপনারা বাইরে কথা বলতেছেন, এই কথা বলতে ওইটা তো দাম না, দাম হচ্ছে প্রত্যেকটা ওয়েট আছে। হ্যাঁ জান্নাতুল বাকিয়া, আপনি এটা বলেন ফুল প্রপার্টিশিপ বলতে কি বুঝি? আপনি বলতেছিলেন, বলেন। আর একজন ওনার থাকবে আর সে তার মূলধন দিয়ে ব্যবসা শুরু করবে, পরিচালনা করবে। মানে ফুল প্রপার্টিশিপ মানে হচ্ছে এখানে একজনই মালিক, একজনই সেই কি করে বিজনেস, একজনই মালিক, একজনই পরিচালনা করবে আর প্রফিট সে পাবে, লায়াবিলিটি সে নেবে। একজনই মালিক, একজনই পরিচালনা করবে, একজনই সেখানে লাভ লস যা আছে সেই সবকিছু তারই মালিক, সেই দেয়া করবে। এটাকে বলা হচ্ছে ফুল প্রপার্টিশিপ। ওকে, এখন হয়তো হইতে পারে, চেঞ্জ হইতে পারে। সিঙ্গেল ইন্ডিভিজুয়াল। আমার একটা গাড়িতে আনে ওই যে ছড়া হিসেবে দাম তো বিভিন্ন রকম আছে। আমি যেমন তাহলে আমরা দেখলাম sole proprietorship or individual traders or practitioners refers to the business owned and operated by one person, which is not registered as a corporation. One person না হবে এবং সেটা কর্পোরেশন হিসেবে রেজিস্টার্ড হয় না, or লিমিটেড লাইবিলিটি কোম্পানি হিসেবে সেটা থাকে না। In a sole proprietorship, there is no legal distinction between the individual and the business owner. Proprietorship বিজনেসের ক্ষেত্রে আপনার কোনো লিগেলি কোনো পার্থক্য করা যায় না। ইন্ডিভিজুয়ালি অথবা একটা মালিকের ভিতরে কোনো বিজনেসে কোনো পার্থক্য করা যায় না। While the owner is entitled to all profits from the business. ব্যবসা থেকে ওনার তার সবটা প্রফিট হিসেবে ভোগ করবে। He is also responsible for the business debt. সে ব্যবসায় যে ডেট, লাইবিলিটি এবং লস সবকিছুরই জন্য সেটাই। Sole proprietorship is a business that is owned and operated by a single individual. When it comes to financial responsibility, the business does not have a separate existence from the owner, who may be held personally liable for business expenses. ব্যবসায় যত খরচ, সেই খরচের জন্য সে পার্সোনালি লাইবল থাকে, আর ওনার থেকে তাকে সেপারেট করা যাবে না। এই ছিল সোল প্রপার্টিশিপ বিজনেস। Sole proprietorship, also known as sole trader, individual entrepreneur, proprietorship is a type of enterprise that is owned and run by one person and is এগুলো এক কথাই আমরা অর্থাৎ sole proprietorship কি, একজন ব্যবসা করবে, একজনই মালিক, একজনই সে সব প্রফিট ভোগ করবে। এখানে দায় দেনা অথবা অন্য কোনো লাইবিলিটি, অ্যাসেট সবকিছুর মালিকানা সে নিজেই। সোল প্রপার্টিশিপের ক্ষেত্রে তার লিগেল কোনো ডিস্টিংশন থাকে না। তার পার্সোনাল লাইবিলিটি বিজনেস লাইবিলিটি পার্সোনাল লাইবিলিটি হিসেবে ট্রিট হয়। এর বলা হচ্ছে পার্টনারশিপ বিজনেস। তাহলে পার্টনারশিপ বিজনেস বলতে কি বুঝি আমরা? স্যার স্লাইড দেখা যাচ্ছে না। আর দেখা যাচ্ছে না? না স্যার, শেয়ার হয়নি। স্ক্রিন শেয়ার হচ্ছে না স্যার অনেকক্ষণ ধরেই। আমরা মানে স্টার্টিং থেকে হচ্ছে না। বুঝছি।
এখন হচ্ছে জি এখন হচ্ছে। তাহলে আমরা সোল প্রপার্টিশিপ সম্পর্কে কি বলছি বলেন, একটু বলেন। শোনা গেছে তো? না দেখা গেলে কি হবে? শোনা গেছে? একদিন বলেন কি বলছি। নিজের ভাষায় বলি স্যার। হ্যাঁ, বলেন। মালিক হবে একজন, একজনই কন্ট্রোল করবে এবং পরিচালনা করবে। আরো বলেন। হ্যাঁ জি। আরো বলেন, আরো আছে বলেন। মানে সেই ব্যবসার মধ্যে আর মালিকের মধ্যে কোনো ডিস্টিং থাকবে না আর কি। উনি সবকিছুর জন্য দায়ী থাকবেন, প্রফিট লস এবং যত ধরনের লাইবিলিটিস আছে সবাই ব্যক্তিগতভাবে, মানে যত ব্যবসায় যত লাইবিলিটি সব সে ব্যক্তি লাইবল হবেন আর কি, সব ধরনের লাইবিলিটির জন্য। আরো বলেন, অসুবিধা কি? আরো আরো আছে। সোল প্রোভাইডারশিপের কোনো আলাদা লিগ্যাল এন্টিটি নাই লিগ্যাল এন্টিটি এবং ব্যবসার লাইবিলিটির জন্য তার ব্যবসায় তো সব সম্পত্তি যাবে, ইভেন তার ব্যক্তিগত সম্পত্তি থেকেও ব্যবসার দায়ে ওকে শোধ করতে হবে। ব্যবসায়িক লাইবিলিটি তার পার্সোনাল লাইবিলিটি হিসেবে ট্রিট হবে। তারপরে আরো বলেন। সোল প্রপার্টিশিপ বিজনেস, সে ওই যেহেতু তার লিগ্যাল এন্টিটি, সে তো এর নামে সে কখনো মামলা করতে পারবে না অথবা মামলা ফেস করতে পারবে না অ্যাকচুয়ালি। তারপরে স্যার মালিকের মৃত্যুতে ব্যবসাটা বন্ধ হয়ে যেতে পারে স্যার। বন্ধ হয়ে যেতে পারে যেহেতু এটা সোল প্রপার্টিশিপ, সাকসেশন যদি না থাকে অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে। থ্যাংক ইউ। কেউ কিছু বলবেন সোল প্রপার্টিশিপ সম্পর্কে? আমরা সামনে আগাবো না আজকে, পার্টনারশিপ আর বলবো না। কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দিব। সোল প্রপার্টি সম্পর্কে আরেকজন বলেন, আরেকজন বলেন। সোল প্রপার্টি সম্পর্কে আরেকজন বলেন। সোল প্রোভাইডার মানে এক ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান যেটার মানে সে লিগ্যাল এন্টিটির কোনো আলাদা লিগ্যাল এন্টিটি নাই। মালিককেই মালিক এবং প্রতিষ্ঠানের মধ্যে কোনো লিগ্যাল ডিস্টিংশন, কোনো পার্থক্য নাই। সেখানে মালিকই প্রতিষ্ঠানই মালিক এবং তার প্রতিষ্ঠানের সম্পূর্ণ ক্ষমতাও তার, লায়াবিলিটি তার এবং প্রতিষ্ঠানের সমস্ত চুক্তি উনি স্বাক্ষর করে এবং দায় দেন উনি নির্বাহ করে, উনি প্রফিটটাও উনি গেইন করে। ওনার প্রতিষ্ঠান থেকে উনি উইথড্র করতে পারে এবং প্রতিষ্ঠান থেকে উনি উইথড্র করলে ওনার পার্সোনাল উইথড্র হিসেবে গণ্য হয়। আরেকটা পয়েন্ট এখানে আমাদের এখানে সোল প্র্যাকটিশনার। সোল প্র্যাকটিশনার বলতে আমরা কি বুঝি তাহলে? এটা আমরা বলছি প্রপার্টিশিপ। প্র্যাকটিশনার বলতে কি বলবো? সোল প্র্যাকটিশনার। সোল প্র্যাকটিশনার বলতে যিনি প্র্যাকটিস করে। ডক্টর আছেন স্যার, অ্যাডভোকেট আছেন, মানে বলতে হ্যাঁ অ্যাকাউন্টেন্ট হইতে পারে, অ্যাকাউন্টেন্ট, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ডক্টর। দেখেন যেটা বলছে, সোল প্র্যাকটিশনার মেইন ডিউটি is to his own client or customer with whom he has a contract. প্র্যাকটিশনারের মেইন দায়িত্ব হচ্ছে বা মেইন কর্তব্য হচ্ছে সে যার সাথে তার ক্লায়েন্ট অথবা কাস্টমার যেটাই বলুক না কেন, তার সাথে যে কন্ট্রাক্ট করছে তার কে পক্ষে সে কাজ করে, এটা হচ্ছে তার মেইন ডিউটি।
The practitioner impliedly promises to use such a skill. Practitioner impliedly দেখা যাচ্ছে এটা implied promise, এটা কিন্তু কোথাও কন্ট্রাক্টে থাকে না। Impliedly promise to use such a skill as he has professed. তার যে পরিমাণ স্কিল সে অর্জন করেছে তা সে ধারণ করে সে পরিমাণ স্কিল সে ইউজ করবে। And to exercise such professional care as is reasonable. A practitioner can also exceptionally incur liability to some other than his client. Exceptionally, client ছাড়া অন্য যেটা সেটাও কি অনেক সময় বহন করে। A claim against a sole practitioner by a person other than his or her client would most commonly be made in tort. এই টর্টের মাধ্যমে হয়ে গেছে যে তার ক্লায়েন্ট ছাড়াও অনেক সময় অনেক কিছুতে তার সে লাইবল হয়ে থাকে, সেগুলা তার পালন করতে হয় প্র্যাকটিশনার হিসেবে। এই ছিল আমাদের সুপারভাইজ সম্পর্কে। তাহলে আমরা আজকে শেষ করি, নেক্সট ক্লাসে আমরা কথা বলবো। সবাই ভালো থাকেন। একদিনে সবকিছু বেশি বললে পরে আপনার খেয়াল রাখতে পারবেন না। আপনারা সিরিয়াসলি পড়াশোনা করেন, পড়াশোনা করলে কিন্তু হবে না। এই স্লাইডটা কি গ্রুপে শেয়ার করা হবে? স্লাইড তো কখনোই শেয়ার করি নাই, আমাদের স্লাইড তো হচ্ছে পর্যন্ত পিডিএফ ফাইল আছে, সে ফাইল পাবেন। হোস্ট কেউ আছেন নাকি? ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমি আপনাদেরকে মেল করে দিচ্ছি। ভাইকে আমি জি স্যার, আপনাকে মেল করে দিচ্ছি, আপনি এগুলো সবগুলো আপলোড করে দিয়ে। ওকে স্যার, থ্যাংক ইউ।